আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বৃহস্পতি কাছে ও দূরে দেশ ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে আজকের এই আলোচনায় স্বাগতম। আজকে আমি মূলত আলোচনা করব শেখ হাসিনার বিচার কার্যক্রম নিয়ে। কিছু কথা থাকবে, তার ভিতরে সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন চৌধুরী তিনি আজকে সিএমএম কোর্টে জবানবন্দি দিয়েছেন। তিনি বিগত জুলাই বিপ্লবে নিজে দায় স্বীকার করেছেন এবং সম্ভাবনা রয়েছে যে তিনি হয়তোবা রাজসাক্ষী হবেন। বেশ কিছু মিডিয়াতে যদিও এসেছে, এখনো বিষয়টা স্পষ্ট না যে আদতে তিনি রাজসাক্ষী হচ্ছেন কিনা, তবে সম্ভাবনা প্রবল। আমি এখনো নিশ্চিত হতে পারিনি, এই জন্য আমি নিশ্চিতভাবে বলছি না, তবে রাজসাক্ষী হওয়ার সম্ভাবনা প্রবল। এই বিষয়টার সাথে গত 2 দিন আগে বিবিসি একটি নিউজ করেছিল, যে নিউজের ভিতরে তারা একটি কল রেকর্ড প্রকাশ করেছে। যে কল রেকর্ডে তারা দাবি করেছে যে এই কল রেকর্ডটা তারা নিজেরা তদন্ত করে দেখেছে একটি স্বাধীন একটি সংস্থার মাধ্যমে। যেই কল রেকর্ডটা এটা যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার, তাতে কোনো সন্দেহ নেই। এই কল রেকর্ড বিশ্লেষণ করার ক্ষেত্রে তারা শ্বাস, এরপরে নয়েজ, স্বর, সব কিছু তারা এখানে বিচার বিশ্লেষণ করে এটা স্পষ্ট হয়েছেন যে এটা শেখ হাসিনার নিজেরই কণ্ঠ, এআই দিয়ে তৈরি নয়। এই বিষয়ে কিছু কথা থাকবে। সাথে আমাদের এনসিপি তো আছেই, এনসিপির রাজনৈতিক যেই প্রতীক তারা চেয়েছিল শাপলা, আজকে সিদ্ধান্ত এসেছে শাপলা কোনো রাজনৈতিক দলেরই প্রতীক দিবে না। এই মর্মে ইসির পক্ষ থেকে তারা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন। আমরা হয়তোবা সামনে কোনো রাজনৈতিক দলকে শাপলা প্রতীকটা দেখব না। তো এই বিষয়টা নিয়ে আবার বিভিন্ন রকমের কথা চালাচালি হচ্ছে এবং ইসি বা সিসিকে সরাসরি একটি দলের আজ্ঞাবহ দাবি করা হচ্ছে। এই বিষয়টা নিয়েও আমার 2-1টি কথা থাকবে। মূলত এই দুটো পয়েন্টেই কথা বলবো, সাথে যদি আরও কিছু আনুষঙ্গিক আসতে পারে। তো আশা করি শেষ পর্যন্ত সাথে থাকবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন ইনশাল্লাহ। আর অবশ্যই কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন। আপনারা আপনাদের মূল্যবান কমেন্ট যাই করেন, প্রশ্ন থাকলেও জানাবেন, সেই প্রশ্নের ইনশাল্লাহ আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং আমার এই চ্যানেলটি সাধারণত এই রাজনৈতিক বিশ্লেষণ করা হয়, আলোচনা করা হয় সমসাময়িক বিষয় নিয়ে, সাথে ধর্মীয় বিষয় নিয়েও আলোচনা করে থাকি। যদি আপনাদের চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে, লাইক, কমেন্ট করে সাথেই থাকবেন এবং শেয়ার দিতে ভুলবেন না ইনশাল্লাহ। আমরা আলোচনা করতেছিলাম মূলত আব্দুল্লাহ আল মামুন সাবেক আইজিপি। তিনি আজকে কোর্টে হাজির করা হয়েছিল, সিএমএম কোর্টে। সেখানে তিনি জবানবন্দি দিয়েছেন এবং জবানবন্দিতে তিনি নিজের দায় স্বীকার করে নিয়েছেন। অর্থাৎ বিগত জুলাই বিপ্লবে তিনি সরাসরি সম্পৃক্ত ছিলেন এবং এই খুনের সাথে তার সম্পৃক্ততা ছিল, এই বিষয়ে তিনি জবানবন্দি দিয়েছেন আদালতে। এই জবানবন্দির পরেই একটি আলোচনা খুব জোরসোর আসছে যে যেহেতু তিনি নিজে দোষ স্বীকার করেছেন, অবশ্যই হয়তো ট্রাইব্যুনালে তিনি রাজসাক্ষী হতে পারেন, বা তিনি যদি রাজসাক্ষী হন তাহলে শেখ হাসিনার বাকি সকল পথ বন্ধ হয়ে যাবে। কেন বলছি? কারণ ইতিপূর্বে আমরা দেখেছি বিবিসিতে একটি প্রায় 33-34 মিনিটের মতো একটি ভিডিও তারা প্রকাশ করেছে, যেখানে তারা জুলাই বিপ্লব, বিশেষত 5 তারিখের আগস্টে যে যাত্রাবাড়ি যে অবস্থান, সেখানে যে হত্যাকাণ্ডগুলি ঘটেছে, সেই হত্যাকাণ্ড নিয়ে তারা কিছু কথা বলেছে। তো এই মূল ভিডিওটা আমার এখানে পুরা আলোচনা করব না, সামান্য কিছু আলোচনা করব, সেটা পরে আসতেছি। তার আগে আমি যে বিষয়টা এখানে এখন যেটা বলার উদ্দেশ্য, সেটা হচ্ছে ওইখানে শেখ হাসিনার একটি অডিও ক্লিপ শোনানো হয়েছে আমাদেরকে, যেখানে শেখ হাসিনা স্পষ্ট বলেছে যে এখন থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া আছে তারা মারণাস্ত্র ব্যবহার করবে, এই নির্দেশ দেওয়া আছে, এবং যেখানে পাবে সেখানে গুলি করবে, প্রয়োজনে হেলিকপ্টার থেকে গুলি করবে। তো এই যে ভয়েসটা, এই ভয়েসের পরে মোটামুটি বিবিসি তারা নিশ্চিত করেছে যে এটা যে শেখ হাসিনার, তাতে কোনো সন্দেহ নাই। তবে সরাসরি এটার কল রেকর্ডটা ওই ফোন থেকে কল রেকর্ড করা হয়নি, বরং তারা সম্ভাবনা এমন একটা দাবি করেছেন যে এই সম্ভাবনা থাকতে পারে যে লাউড স্পিকারে কথা বলতেছিল, পাশ থেকে অন্য আর একটা ডিভাইস দিয়ে সেটাকে রেকর্ড করা হয়েছে। এটা হতে পারে শেখ হাসিনা যার সাথে কথা বলতেছিলেন তিনি এই রেকর্ডটা করেছেন এবং পরবর্তীতে তিনিই পাবলিক করেছেন। এটা হতে পারে, সম্ভাবনা রয়েছে। অতএব এই বিষয়ের পরে আমরা আমাদের
ওই 2500, 4500 না 2500 এক বিজ্ঞানী আছে যাদেরকে আমরা খুব দম্ভ ভরে চলতে দেখতাম। বিভিন্ন সময় তারা বিজ্ঞান নিয়ে কথা বলতো। গুগল সার্চ ইঞ্জিন করার আগেও তিনিই নাকি একটা সার্চ ইঞ্জিন করেছিল, কিন্তু দুঃখের বিষয় তার সার্চ ইঞ্জিনটা মার খেয়ে গেছে, আল্লাহর মুখ দেখেনি। এরকম আজগুবি অনেক বক্তব্য তার থেকে শুনতাম। তিনি বাংলাদেশে মোবাইল আনছেন বা প্রযুক্তি আনছেন, তিনি না থাকলে প্রযুক্তি আসতো না, এরকম অনেক দাবি আমরা দেখি। অথচ আমরা জানি বাংলাদেশ ইন্টারনেটের দিক দিয়ে আমার মনে হয় না যে পাশে পাকিস্তান, ইন্ডিয়া তাদেরকে আমরা ছাড়াই যাইতে পারছি। তো তাদেরকে যদি ছাড়াই না যাইতে পারি তাহলে উনি কি অবদান রেখেছেন এখানে, আমি সেটাই বুঝি না। এমন যদি হতো যে পাকিস্তানে ইন্টারনেট নেই, ইন্ডিয়াতে ইন্টারনেট নাই, বাংলাদেশে এসে গেছে, তাহলে বুঝতাম যে ওই 2500 বিজ্ঞানীর অবদান এটা। কিন্তু তা তো নয়, বরং সেখানেও ইন্টারনেট আছে, আমাদের এখানে ইন্টারনেট এসেছে। স্বাভাবিক প্রক্রিয়া যেটা, সেটাই হচ্ছে আমাদের প্রত্যেকের হাতে হাতে মোবাইল। এটা আমরা আগে দেখেছি সেই খুনি হাসিনাকে বলতে যে আপনাদের হাতে হাতে মোবাইল কে দিয়েছে? আওয়ামী সরকার দিয়েছে। অথচ আমি আমার মোবাইল রেকর্ড করতেছি, এটা আমার নিজের টাকা দিয়ে কিনা। এবং এমন না যে শুধু বাংলাদেশে আসি দেখে এই মোবাইলটা কিনতে পারতেছি, বরং আমাদের পার্শ্ববর্তী প্রত্যেকটা রাষ্ট্রের আমার থেকে ছোট ছোট পোলাপান ভিডিও বানাচ্ছে, তারা এর থেকে আরো ভালো ভালো ফোন ব্যবহার করতেছে, সেট কিনতেছে। তার মানে এটাও ওনাদের আলাদা কোনো অবদান না যে এককভাবে ওনারাই কাজটা করতে পেরেছেন, বরং স্বাভাবিক যেই কাজকর্ম ছিল ওনারা সেই স্বাভাবিকভাবেই এগিয়েছেন, এটাই বলা যায়। তো তিনি একটা দাবি করলেন, প্রথম দাবি করলেন কি, যে এই যেই রেকর্ডটা শোনানো হয়েছে বিবিসিতে, সেই রেকর্ডটা 2024-এর না, বরং 2016 সালে যখন ওই একটা হয়েছিল, ওই উত্তরাতে একটা আক্রমণ হয়েছিল, জঙ্গি আক্রমণ নাটক দেখানো হয়েছিল, সেই সময় তখন এই শেখ হাসিনা একটি ভয়েস দিয়েছিল যে তাদেরকে গুলি করা হোক। এই যে মিথ্যাচার করলো, তাও ভাগ্যিস যে উনি অস্বীকার করেনি, যে প্রথম উনি অস্বীকার করেনি যে এটা শেখ হাসিনার বক্তব্য না বা শেখ হাসিনার জবান না, এটা এআই দিয়ে তৈরি করা। এটা কিন্তু সেই 2500 বিজ্ঞানী সে এটা দাবি করেনি। তো এই বক্তব্য দেওয়ার কিছুক্ষণ পরে আবার তার এই বক্তব্য সে ডিলিট করে দিয়েছে। এখন তার বক্তব্যটা ফেসবুকে নেই, যদিও স্ক্রিনশটগুলি আছে। এরপরে তিনি আরেকটা দাবি নিয়ে আসলেন। এরপরে তিনি বললেন যে এটা এআই দিয়ে তৈরি, এবং তাদের আওয়ামী লীগের যতগুলি ফেসবুক পেজে যা আছে সেখান থেকে দাবি করা হচ্ছে এটা এআই দিয়ে তৈরি করা, এবং এটা তৈরি করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যেই প্রসিকিউটর রয়েছে তাজুল ইসলাম সাহেব, তিনি বা তার টিম এরা করেছেন। এরা করে ইয়েকে দিয়েছে, বিবিসিকে দিয়েছে। মানে বিবিসি কত নিম্নমানের একটি প্রচার মাধ্যম বা কত নিম্নমানের সাংবাদিকতা তাদের, যে তাদেরকে যে কেউ এআই দিয়ে তৈরি করে একটি অডিও রেকর্ড দিবে আর সেই অডিও রেকর্ড তারা সেভাবে প্রচার করে দিবে, এটা বিশ্বাসযোগ্য? এটা তো আমাদের বাংলাদেশে আমরা যাদেরকে গ্রহণযোগ্য মনে করি, যেমন আপনি প্রথম আলো বলেন, ডেইলি স্টার বলেন, ইত্তেফাক বলেন, ইনকিলাব বলেন বা নয়াদিগন্ত বলেন, এদেরকেও তো যদি আপনি একটা কল রেকর্ড দেন, তারা এইভাবে প্রচার করবে না, এবং এই দাবিও তারা করবে না যে আমরা এটা তদন্ত করে নিশ্চিত হয়েছি যে এটা হাসিনেরই কল, হাসিনেরই কণ্ঠ, এটা এআই দিয়ে তৈরি না। এই কথাটা তো তারা বলবেন না এত নিশ্চিত হয়ে। তার মানে এখানে এই আওয়ামী লীগের যে মিথ্যাচারের যে স্বভাব, এটা তো আজকের না, শুধু এটাতে একেবারে শেখ মুজিব আমল থেকে শুরু হয়েছে অদ্যাবধি। কারণ শেখ মুজিব তিনি যখন স্বাধীনতার আগে বারবার আমাদের জনতাকে নিয়ে, বাঙালিকে নিয়ে তিনি জমায়েত হয়েছেন, সম্মেলন করেছেন, সমাবেশ করেছেন, ভাষণ দিয়েছেন। প্রত্যেকটা ভাষণে তিনি বাক স্বাধীনতার কথা বলেছেন, কিন্তু তিনি ক্ষমতায় এসেই সেই বাক স্বাধীনতা হরণ করে তিনি একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছেন এবং 4টি পত্রিকা রেখে বাকি সকল পত্রিকা বন্ধ করেছেন। এটাই ছিল শেখ হাসিনার মিথ্যাচার, শেখ মুজিবের মিথ্যাচার। আরো আগে শেখ মুজিবের যে মিথ্যাচার, তিনি যুদ্ধ হয়েছিল যেই মূলনীতির উপরে ভিত্তি করে, সেই মূলনীতি থেকে বেরিয়ে এসে তিনি এই যখন তৈরি করা হলো 72-এর সংবিধান, সেখানে তিনি ধর্মনিরপেক্ষতা নিয়ে আসলেন। অথচ ধর্মনিরপেক্ষতার কোনো বয়ান মুক্তিযোদ্ধার মূলনীতি, 4টি মূলনীতির ভিতরে ছিল না। অথচ তখনও তিনি এভাবে মিথ্যাচারে শুরু করলেন। তো এই মিথ্যাচারটা আসলে নতুন কিছু নয়। আমরা যারা যুদ্ধ দেখিনি 71-এর, আমাদের কাছে মুক্তিযুদ্ধটা অনেক বড় করে দেখানো হয়েছে একদলীয়ভাবে, এক দৃষ্টিকোণ থেকে। আমার তো এখন প্রশ্ন উত্থাপন করার সময় মনে হয় এখন এসে গেছে যে আমরা এতদিন যা শুনেছি সেটা কি সত্য ছিল? এটার আসল চরিত্র কি ছিল? আসল সত্যটা কি ছিল? কারণ আমরা এই জুলাইতে যা কিছু দেখেছি, সেটাই যখন আওয়ামী লীগ এমনভাবে
ভুলভাবে উপস্থাপন করতেছে, মিথ্যাচার করতেছে, ভুল ব্যাখ্যা দিচ্ছে। আমাদের চোখের সামনে এত বড় হত্যাকাণ্ড ঘটলো, জাতিসংঘ এসে তারা তদন্ত করে 1400 মৃত্যুকে তারা নিশ্চিত করেছেন, যেখানে প্রতি 10 জনে একজন শিশু। এমন একটি তদন্ত প্রতিবেদনের পরেও এরপরে যখন বিবিসি আবার একটি ভয়েসকে তারা নিশ্চিতভাবে বলল, এই ভয়েসটা তারা পরীক্ষা করে দেখেছেন এটা শেখ হাসিনার নিজের কণ্ঠ, এরপরেও কিন্তু তাদের দম্ভ কমে না, তাদের মিথ্যাচার কমে না, তাদের এখন পর্যন্ত কোনো ভুল বা সরি বলার কোনো মনস্তাত্ত্বিক কোনো ইচ্ছা আমরা দেখছি না। বরং আমরা দেখছি জয় তিনি আহ্বান করতেছে, মানুষের ভুল স্বীকার করার জন্য আহ্বান করতেছে। কাদেরকে ভুল স্বীকার করতে আহ্বান করতেছে? যারা গত জুলাই বিপ্লবে হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছে তাদেরকে ভুল স্বীকার করার আহ্বান করতেছে। অর্থাৎ তারা যদি ভুল স্বীকার করে এখন আওয়ামী লীগের সাথে আন্দোলনের নামে, তাহলে তাদের উপরে কোনো আক্রমণ আওয়ামী লীগ করবে না বা তাদের থেকে কোনো প্রতিশোধ আওয়ামী লীগ নিবে না। চিন্তা করছেন? চিন্তা করা যায়? এখন অব্দি এই জুলাই বিপ্লবকে তারা শুধুমাত্র এটা একটা দাঙ্গা হিসেবেই উল্লেখ করতেছে এবং এটা কোনো ক্রমেই বিপ্লব বা জনগণের সম্পৃক্ততা এটা তারা মানতে নারাজ। মানে কত বড় সারে বিজ্ঞানী এরা, 5,500 বিজ্ঞানী। এটা ভাবলে মানে মানুষের হাসি পায় আসলে, যে এরা আবার মানে কিভাবে মানুষের সাথে কথা বলে, কিভাবে একটা দলের চালাবে চিন্তা করে, এটা কল্পনাও করা যায় না। আমার তো মনে হয় যে জাতিসংঘের তদন্ত প্রতিবেদন, এরপরে বিবিসির প্রচারিত যেই অডিও, যদিও তাজুল ইসলাম বলেছেন এটা মাত্র ট্রেলার, আর অনেক কিছু বাকি আছে। এরপরে আজকে আব্দুল্লাহ আল মামুন সাবেক আইজিপি, তিনি যদি রাজসাক্ষী হন, তাহলে নিশ্চিত করে বলা যায় আওয়ামী লীগ ফেরার আর কোনো রাস্তা নেই। কারণ গতকালকে আমরা দেখেছি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার, তিনিও এখন বলতে শুরু করেছেন যে শুধুমাত্র শেখ হাসিনার একার বিচার করলে হবে না, বরং এই স্বৈর শাসকের জন্য বা এই দাঙ্গা হাঙ্গামার জন্য বা এই গুম খুনের জন্য বা এই গণহত্যার জন্য আওয়ামী লীগকেও বিচারের আওতায় আনতে হবে, তাদেরকে বিচার করতে হবে। তো যদি মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারের এই কথা অনুযায়ী সত্যিকার অর্থেই মানবতা বিরোধী অপরাধ আদালতে আওয়ামী লীগ দলীয়ভাবে তাদের বিচার করা হয়, তাহলে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার সময়ের ব্যবধান মাত্র। কারণ যেই দল তার নিজের রাষ্ট্রের জনগণকে হত্যা করতে পারে, গণহত্যা করতে পারে, সেই দলের রাজনীতি করার অধিকার ওই দেশে থাকতে পারে না। বিশ্বে অন্তত আমরা কোথাও দেখি না যে এরকম কোনো বিপ্লবের পরে যেই দলের বিরুদ্ধে বিপ্লব হয়েছে সেই দল ওই দেশে আর রাজনীতি করতে পেরেছে বা পরবর্তীতে কখনো শক্তিশালী ভূমিকা পালন করতে পেরেছে, এটা ইতিহাসে নেই। বাংলাদেশ যদি হয় তাহলে বাংলাদেশ বিকল্প ভিন্ন একটি রাষ্ট্রে পরিণত হবে, যেখানে আমরা ভিন্ন কিছু দেখব। আশা করি তেমন কিছু বাংলাদেশে হবে না, হওয়ার সম্ভাবনাও নেই। দ্বিতীয় যে বিষয়টা আমি আসব সেটা হচ্ছে নির্বাচন কমিশন। এই নির্বাচন কমিশন নিয়ে বেশ কিছুদিন যাবত এনসিপির থেকে জোরালো কিছু বক্তব্য আসতেছে। এনসিপিকে একটি দলের আজ্ঞাবহ বলতে শুরু করেছে। কেন, যদি আমরা একটু বিচার বিশ্লেষণ করতে যাই, তাহলে আমরা এটা শুরু হয়েছে মূলত ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী ছিলেন জনাব ইশাক হোসেন, সাদেক হোসেন খোকার ছেলে, যথেষ্ট জেন্টেলম্যান, যথেষ্ট ভদ্র একটি ছেলে এবং তরুণ যেই উদীয়মান যে রাজনীতিবিদ আছে তাদের ভিতরে অগ্রসেনানী, নিঃসন্দেহে তার মেধা নিয়ে, যোগ্যতা নিয়ে, তার সৎ সাহস নিয়ে, রাজনীতি যেই তাদের পদচারণ, সে কোনো কিছু নিয়েই আমার কোনো প্রশ্ন নেই। কিন্তু তার একটি রায়কে কেন্দ্র করেই মূলত এই বিভাজনটা তৈরি হয়েছে। বিশেষত এই ইসির সাথে এনসিপির একটি দূরত্ব তৈরি হয়েছে। কারণ ইসির ওই সময় বেশ কিছু কাজ ছিল যেই কাজগুলি ইসি করেনি। যেমন কোর্ট থেকে যখন একটি আদেশ আসলো যে তাকে শপথ পড়ানোর জন্য, সাথে সাথে ওনারা গেজেট প্রকাশ করে দিলেন, এখানে আপিলে গেলেন না। কেন আপিলে গেলেন না? কারণ প্রথমত আপিলে না যাওয়াটা তাদের কেন বোকামি হয়েছে আমি বলি। এটা বোকামি না, শুধু ভুল হয়েছে। এই ভুলটা কেন হয়েছে? কারণ আপনি যখন একটা মামলা করবেন, এই মামলার আপনি সংশোধনী আনতে পারবেন যে কোনো সময়, কিন্তু সংশোধনীরা যদি আপনার মৌলিক অবকাঠামো, মামলার ধরন চেঞ্জ করে দেয়, তাহলে আপনি সেই সংশোধনী আনতে পারেন না তামাদি শেষ হয়ে গেলে। আমি একটু যদি বুঝিয়ে বলি, যেমন আপনার জমি সংক্রান্ত একটা মামলা, আপনি সাধারণত জমি থেকে দখলচ্যুত হওয়ার 6 মাসের ভিতরে আপনাকে মামলা করতে হবে। এখন আপনি একটা মামলা করলেন 6 মাসের ভিতরে,
তো দখলচ্যুতের মামলা আপনি করেছেন, যে দখল পুনরুদ্ধারের। এখন যদি এমন হয় যে আপনি এখানে দখল পুনরুদ্ধারের মামলা না করে বরং এখানে আপনি অন্য একটা মামলা করেছেন, যেমন মনে করেন যে এখানে আরো বেশ কিছু বিষয় জড়িত, প্রিএমশনের বিষয় জড়িত ছিল বা আরো অনেক সাবজেক্ট ছিল, আপনি সেই সাবজেক্ট নিয়ে মামলা করেছেন, 6 মাস, 1 বছর, 2 বছর, 3-4 বছর পরে গিয়ে আপনার কাছে মনে হইলো যে আপনাকে দখল পুনরুদ্ধারের প্রেয়ারটাও দেওয়া দরকার, আপনি তখন প্রেয়ার কারেকশন করলেন। এই কারেকশন তখন আপনি করতে পারবেন না। কেন? কারণ আপনার এখানে মূল মামলার যেই গতি, সেই গতির ভিন্ন দিকে চলে যাচ্ছে। কারণ আপনার মূল প্রথম মামলা ছিল প্রিএমশনের মামলা, এখন আপনি সেই মামলায় চলে আসতেছেন দখল পুনরুদ্ধারের মামলা। এটা কোনো ক্রমেই সম্ভব নয়। এরকম যে কোনো একটা মামলাতেই একটা থাকে, মৌলিক একটা অবকাঠামো থাকে, সেই মৌলিক অবকাঠামোর ভিতরে থেকে আপনি মামলার করতে পারবেন, আর্জি সংশোধন করতে পারবেন, কোনো ভুল ভ্রান্তি থাকলে কারেকশন করতে পারবেন, কিন্তু মূল মামলার চরিত্র পরিবর্তন করে আপনি মামলা কারেকশন করতে পারেন না। সেই ক্ষেত্রে আপনাকে ওই মনে করা হবে ওইটাই নতুন একটা মামলা। সেই নতুন মামলার ক্ষেত্রে আপনার যদি তামা দিতে বাড়িতে হয় তাহলে আপনি সেই প্রেয়ারই দিতে পারেন না। তাই যদি হতো তাহলে তো আমরা এই হাত পাকার যে প্রার্থী ছিলেন মুফতি ফজল করিম সাহেব, তার প্রার্থিতা কেন বাতিল, তার আবেদন কেন বাতিল করা হলো? এই কারণেই তো, অর্থাৎ তামা দিতে বাড়িতে হওয়ার কারণে। কারণ তিনি দীর্ঘদিন পরে এসে তিনি মামলাটা করেছেন। আর ইশাক মূলত নির্বাচন বাতিল চেয়ে মামলা করেছিলেন ওই সময় তামাদি থাকা অবস্থায়। এরপরে তামাদি শেষ হয়ে যাওয়ার পরে এই 24 সালে এসে যদি উনি নতুন করে প্রেয়ার দেন যে নির্বাচন বাতিল না, বরং উনি ওনার বিজয় চান, এটা তো ভিন্ন ধরন। এই ধরনের জন্য মামলার মেরিটটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। এই সংশোধনী আনার কোনো বৈধতা আছে কিনা? এই বৈধতার উপরে তো আপনারা একটা প্রেয়ার দিতে পারতেন। আপনারা যদি আপিল করতেন, নিঃসন্দেহে আপিল বিভাগ এটা খারিজ করে দিতেন, এই মামলা টিকেই না। তাহলে কেন আপনারা আপিল করলেন না? যেখানে মূল মামলা, তাদের যে মূল মামলা ছিল নির্বাচন বাতিল করা, তো নির্বাচন বাতিল করার মামলায় 4 বছর পরে এসে কিভাবে তারা প্রেয়ার চেঞ্জ করে সেই নির্বাচন বহাল রেখে বরং সেই নির্বাচনের ফলাফল নিজের পক্ষে রায় নেন বা নিতে চান, এই প্রেয়ার তো দিতে তিনি পারেন না। এটা তো তামা দিতেই বাড়িতে হয়ে যায় অন্য সাবজেক্ট পরে। অতএব এখানে সবচেয়ে চরম ভুল হয়েছে ওনাদের। এই ভুলের জন্য খেসারত ওনাদের দিতে হবে। শুধু এই ভুলের কারণেই কিন্তু এনসিপির সাথে তাদের দূরত্ব। এখনো তাদের সময় আছে, তারা যদি এখনো বলে যে হ্যাঁ আমরা বুঝতে পারিনি, আমাদের বোঝার ভুল হয়েছে, বা আমরা এই কারণে আমরা এই স্টেপটা নিইনি, তাহলে কিন্তু সমাধান চুকে যায়। যেহেতু এখন কিন্তু অলরেডি ওই মেয়রের মেয়াদি শেষ। ওই সময় কয়েকদিন, 1 মাস 1.5 মাস বোধহয় মেয়াদ ছিল, এখন তো সেই মেয়াদি নাই, এখন তো আর কোনো সুযোগই নেই। একটা মেয়াদের পরে ওই পদের কোনো কার্যকারিতা থাকে না। যেমন আপনি চাকরি প্রার্থী, চাকরি করতেছেন, 30 বছর পরে আপনার চাকরিটা কোনো কারণে চাকরি থেকে আপনাকে চাকরিচ্যুত করেছে সরকার কোনো একটা কারণ দেখিয়ে, কিন্তু আপনার 70 বছর বয়সে গিয়ে আপনি মামলা করে প্রমাণ করেছেন যে যেই কারণ দেখিয়েছে সেই কারণটা সত্য নয়, আপনাকে কিন্তু চাকরি ফেরত দিবে না। হয়তো বা চাকরির পদ ফেরত দিতে পারে, পদটা এইভাবে যে আপনাকে বেতন দিতে পারে, পেনশন দিতে পারবে, কিন্তু 70 বছরে কিন্তু আপনি জয়েন করতে পারেন না, কারণ আপনার চাকরির মেয়াদ কিন্তু শেষ। ঠিক তেমনি ভাবে মেয়রের মেয়াদ 5 বছরের মেয়াদ কিন্তু শেষ হয়ে গেছে। অর্থাৎ এখন সেই মেয়র নিয়ে আর কোনো বক্তব্য নেই। বক্তব্য হচ্ছে ইসি বা সিইসি তারা কি করেছে। ইসি এখানে চরমভাবে ব্যর্থ হয়েছে, তাদের যে কাজ ছিল সেই কাজ করতে পারেনি। তাদের যে আইনগত পদক্ষেপ নেওয়া দরকার ছিল সেই পদক্ষেপ না নিয়ে তারা নিজেরাই নিজেদের বিতর্ক তৈরি করেছেন। এজন্য আমি তাদেরকে আহ্বান করব যে এখন সর্বশেষ তারা আর একটা বিতর্ক তৈরি করলেন এই শাপলা ফুল নিয়ে। এর আগে আমরা দেখেছিলাম শাপলা, এটা এনসিপি তাদের চেয়েছে। আমরা তো এর আগে যতটুকু খবর দেখেছিলাম মনে করেছিলাম হয়তো শাপলা তাদেরকে বরাদ্দ দিয়েই দিয়েছে, হয়তো বা দেয়নি, আমি নিশ্চিত না। তো এখন শাপলা ফুলটা যদি ওনাদেরকে না দেয়া হয়, কি কারণে দেয়া হবে না? যদি শাপলা জাতীয় ফুল হিসেবে না দেওয়া হয় তাহলে বিষয়টা ভিন্ন, সেটার ব্যাখ্যা আসতে হবে। আর যদি শাপলা জাতীয় প্রতীক হিসেবে না দেওয়া হয় তাহলে জাতীয় প্রতীক শাপলার সাথে আরো যেগুলি ইনক্লুডিং সেগুলিকেও এখানে নিয়ে আসতে হবে। সেখানে আরো কি কি আছে আমরা জানি, সেখানে কিন্তু 2 পাশে ধানের শীষও আছে, সেগুলিও আমাদের মাথায় রাখতে হবে যে এখানে জাতীয় প্রতীক যেটা সেটা আদতে দেওয়া যাবে কি যাবে না। গেলে সেটা আপনি নাগরিক ঐক্যকে দেন, এনসিপিকে দেন, সেটা ভিন্ন বিষয়। না দিলে কেন দিবেন না সেটা স্পষ্ট ব্যাখ্যা আসতে হবে। এবং সেই ক্ষেত্রে জাতীয় প্রতীক যদি ধরা হয় শাপলার সাথে আরো যেগুলি আছে সেগুলিও জাতীয় প্রতীকের আওতায় আসবে কিনা সেই ব্যাখ্যাটাও আসা দরকার। আশা করি
ইসি পক্ষ থেকে এই বিষয়গুলি বিস্তারিতভাবে আমরা জানতে পারবো। এবং আমি এখনো আশা করি যে ইসি এখনো যে ভুল ভ্রান্তি যা করেছেন, আমার ধারণা যে এখন অবধি তারা পক্ষপাতমূলক না, বরং তারা বোঝার ভুলের কারণেই হোক বা তাদের অনভিজ্ঞতার কারণেই হোক, হয়তো তাদের থেকে কিছু ভুল হয়েছে। আশা করি এই ভুলগুলি সামনে তারা শুধরে সঠিক পথে এগোবেন এবং প্রত্যেকটা পদক্ষেপ প্রয়োজনে তাদের আইনজীবী প্যানেল যারা থাকবেন তাদের সাথে পরামর্শক্রমে বা আইন বিষয় নিয়ে যারা কাজ করবেন তাদের সাথে পরামর্শ করেই তারা সেই কাজগুলি করবেন, সেই আহ্বান রেখেই। এবং যেহেতু নির্বাচন খুব বেশি নেই, অলরেডি আগামী ডিসেম্বরের ভিতরে নির্বাচনী সকল কার্যক্রম সম্পন্ন করার আহ্বান করেছেন প্রধান উপদেষ্টা। তার মানে আমরা ফেব্রুয়ারি নাগাদ তথা রোজার আগেই আমরা নির্বাচন দেখতে যাচ্ছি। যেহেতু নির্বাচন অতি সন্নিকটে, এই ইসির অনেক কাজ, ইসি এই ছোটোখাটো ভুল ভ্রান্তির থেকে যদি তারা নিজেদের সংশোধনী আনতে পারেন এবং দলগুলিকে আস্থায় আনতে পারেন, তাহলে আশা করা যায় তারা একটা মাইল ফলক স্পর্শ করতে পারবেন এবং দীর্ঘ 16 বছরের পরে আমরা একটা সত্যিকার নির্বাচন দেখতে পারবো। আর যদি ইসি পক্ষপাতমূলক আচরণ করতে থাকেন এবং পক্ষপাতভাবেই তার এই চরিত্র ফুটে ওঠে, তাহলে আমাদের জন্য অশনি সংকেত রয়েছে, যার দায়ভার হয়তোবা আমাদেরকেই নিতে হবে। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।